পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে সরকারকে ২০ ঘণ্টার আলটিমেটাম গণজাগরণ মঞ্চের। হাই কমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা। তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত ঘোষণা করতে হবে। পাকিস্তানের ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এটা রাজনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নৈতিক সম্পর্ক বা অন্যান্য যেসব সম্পর্ক সেই ব্যাপারে আমরা স্ট্রিক্ট হব। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময় সঙ্গে আছি আমি রোকসানা আনসুমান এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের দালালদের ঠাঁই নেই, স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচন হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। 18 দলের অবরোধে রাজধানীতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত 4। একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বলে মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা, বিবৃতিতে মির্জা ফখরুল। বিশ্বজিৎ হত্যার দায়ে 8 ছাত্রলীগ কর্মীর ফাঁসির আদেশ, 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড, রায়ে সন্তোষ প্রকাশ স্বজনদের, আপিল করবে আসামি পক্ষ। চট্টগ্রামে মোবাইল ফোনে এবার পুলিশকেই প্রাণনাশের হুমকি দিচ্ছে জামায়াত শিবির। রাজশাহীতে ছাত্রলীগ নেতার হাত পায়ের রক কেটে গুরুতর জখম। এবং ক্রীড়াপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হলো ফিফা বিশ্বকাপ ট্রফি, হোটেল র্যাডিসনে উৎসুক জনতার ভিড়। ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে সরকারকে 20 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে বুধবার বিকেলে গুলশানে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করে গণজাগরণ মঞ্চ। পুলিশি লাঠিচার্জ ও বাধা ডিঙিয়ে হাই কমিশনের সামনে অবস্থান নেয় তারা। পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে বিকেল 3টার দিকে গুলশান 2 নম্বর গোল চত্বরে সমবেত হয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ঐক্যবদ্ধ হয়ে তারা সামনে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ করে তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল 4টার দিকে আবারও সামনে এগোনোর চেষ্টা করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বাধা ঠেলে কিছু দূর অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ান এম্বাসির কাছে এলে তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে বেশ কিছু নেতাকর্মী পুলিশি বাধা উপেক্ষা করে পাকিস্তান হাইকমিশনের সামনে আসতে সক্ষম হয়। হাইকমিশনের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশি তৎপরতায় পাকিস্তান হাইকমিশনের সামনে থেকে কিছুক্ষণ পরেই চলে আসে প্রতিবাদকারীরা। এরপর অস্ট্রেলিয়ান এম্বাসির পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে সরকারকে 20 ঘণ্টার আলটিমেটাম দেয় গণজাগরণ মঞ্চ। পাকিস্তান বাহিনী যে ধৃষ্টতা প্রদর্শন করেছে, তাদের সাথে সম্পর্ক ছেদ করে তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত ঘোষণা করতে হবে। আমরা 20 ঘণ্টার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। এই 20 ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীকাল একই জায়গা থেকে আবারও পাকিস্তান এম্বাসি ঘেরাও করা হবে। পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনায় আহত হয় কয়েকজন। চিকিৎসার জন্য বিকেলেই তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের সংসদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে পাকিস্তানি দালালদের কোনো ঠাঁই হবে না। বুধবার সন্ধ্যায় গণভবনে 14 দলের জরুরি বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, কাদের মোল্লার ফাঁসির পর বিএনপি নেত্রীর মুখোশ উন্মোচিত হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কৌশল নির্ধারণের জন্য গণভবনে 14 দলের সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে তিনি বলেন, জামায়াত নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসছে না। বহু ছাড় দিয়েছি, অনেক চেষ্টা করেছি তাদেরকে নির্বাচনে আনার জন্য, তবে ওই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের মদতদানকারী জনগণকে যে তাদের ভোট দিতে হলো না, এটা বোধহয় জাতীয় অভিশাপ মুক্ত হলো। আমি এখন সেইভাবেই দেখব
যে এটা জাতীয় অভিশাপ মুক্ত হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের সকল আইনি প্রক্রিয়া শেষে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়েছে জানিয়ে তিনি বলেন, পাকিস্তানি প্রমাণ করেছে এই কাদের মোল্লাই ৭১-এর যুদ্ধাপরাধী। তারা মানবতা বিরোধী কাজ করেছে, আমরা বিচার করছি। এখানে পাকিস্তান তার পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নেবার কে? তীব্র নিন্দা আমরা জানাই। হ্যাঁ, তাদের দোষরা আছে, ওই বিএনপি নেত্রী খালেদা জিয়া আর এই গোলাম আজম গং, জামাত ইসলামী। ওই বিএনপির নেত্রীর মুখোশটা যে উন্মোচিত হয়ে গেল এবং তার যে চেহারাটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল, সেটা নিশ্চয়ই আজ জাতি উপলব্ধি করতে পারবে। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের দালালি চলবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি নেত্রী নির্বিচারে মানুষ হত্যায় নেমেছেন। দেশবাসীকে এ ব্যাপারে আরো সোচ্চার হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে যে বাংলাদেশের মাটিতে এই ধরনের ওই পাকিস্তানি দালালদের আর ঠাঁই বাংলাদেশের মাটিতে থাকবে না। যে যেরকম করবে তাকে সেরকমই ভোগ করতে হবে। মৃত্যুকে জয় করে আমি এগিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষের জয় নিয়ে আসার জন্য, এবং সে জয় আসবে। যে কয়েকটা সন্ত্রাসীদের তাণ্ডবে হাত গুটায় বসে থাকলে হবে না, ওই সন্ত্রাসীদের জবাব উপযুক্তভাবে দিতে হবে, সেটা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্বাধীনতা বিরোধী শক্তির তাণ্ডবের বিরুদ্ধে সাধারণ জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। এরা ছিল তাদের দোষ। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান পার্লামেন্টে উত্থাপিত নিন্দা প্রস্তাব প্রমাণ করে বাংলাদেশের বিএনপি জামায়াত পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। এই পাকিস্তানি এজেন্টদের বিরুদ্ধে প্রতিরোধের আগুন চারদিকে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীতে বুধবার অবরোধ বিরোধী বিভিন্ন সমাবেশে তারা বক্তব্য রাখেন। সকাল থেকেই আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা কাদের মোল্লার পক্ষে সাফাই বক্তব্য দেবার জন্য ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অবরোধ বিরোধী এক অবস্থান কর্মসূচিতে অভিযোগ করেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পাকিস্তানের এজেন্টরা তাদের নীল নকশা অনুযায়ী কাজ করছেন। যে নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে তাতে এটাই প্রতীয়মান হয় যে বিএনপি জামাত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পরিকল্পিত নীল নকশা তারা বাস্তবায়ন করছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় শ্রমিক লীগের এক বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান পার্লামেন্টে উত্থাপিত নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশের বিষয়ে হস্তক্ষেপ করার কারণে, নাক গলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো। এদিকে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে চিফ হুইপ জাতীয় সংসদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান। আমি মনে করি সংসদের সকল মাননীয় সদস্যদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের এমন আচরণ উৎসাহিত করছে ষড়যন্ত্রকারীদের। পাকিস্তান পার্লামেন্টের এই ধরনের নক্কারজনক ভূমিকা বিএনপি জামাতের ধ্বংসাত্মক ও সন্ত্রাসমূলক কাজকে আমি বিশ্বাস করি আরও উৎসাহিত করতে পারে। এ সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন না করার বিষয়েও তীব্র নিন্দা জানানো হয়। সবসময় মানবাধিকারকে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের এই অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষও। ৭১-এ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা না করে বরং ৭১-এ তাদের সহায়তাকারীদের পক্ষে অবস্থান নেয় তীব্র নিন্দা জানিয়েছেন তারা। জাতিসংঘের যে নিজস্ব কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী একটি রাষ্ট্র কখনো আরেকটি রাষ্ট্রের যে আভ্যন্তরীণ বিষয় সেই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে না। এটা রাজনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ৯ মাস যুদ্ধের পরে যে ডিসেম্বর মাসে আমরা বিজয় এনেছিলাম, ঠিক সেই ডিসেম্বর মাসে এই কাজটা তারা করেছে আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে বাঙালি জাতিকে অপমান করার জন্য। সকল পাকিস্তানি পণ্য বর্জন করে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে একটা দৃষ্টান্ত তাদের কাছে পৌঁছে দিক যে বাঙালিরা আগের মতো নেই, বাঙালিরা এখন অনেক প্রতিবাদী। বাংলাদেশ শুধুমাত্র তাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে জবাব দেওয়ার জন্য, বাট বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে এর থেকে আমরা বেশি এক্সপেক্ট করি যে তাদের দূতাবাস থেকে অতি শীঘ্রই বাংলাদেশের তাদের যে দূতাবাস আছে এটা অতি শীঘ্রই প্রত্যাহার করার জন্য আমরা আবেদন জানাবো বাংলা সরকারের প্রতি। পাকিস্তান থেকে জামাত সৃষ্টি হয়েছে এবং এখনো পাকিস্তানের
কায়দাতেই জামাত চলছে, পাকিস্তানি নির্দেশেই জামাত চলছে। তারা যেহেতু এই ধরনের স্টেপ নিয়েছে, আমাদের স্টেপ নেওয়া উচিত। আমরা চাবো যে তাদের সাথে আমাদের সব সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়, এখন যেভাবে তাদের এই পাল্টা জবাব দেওয়া উচিত, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক বা অন্যান্য যেসব সম্পর্ক, সেই ব্যাপারে আমরা স্ট্রিক্ট হব। আমি মনে করি যারা সাধারণ মানুষ আছে তাদেরও এই ব্যাপারে জোরালো একটা ভূমিকা থাকা উচিত। জামায়াত ইসলামী জন্মলগ্ন থেকে তারা এই ধরনের ভুল কাজ করে আসছে। তারা ইন্ডিয়ার যে বিভাজন তা বিরোধিতা করছে, তারা বাংলাদেশের যে বিভাজন সেটাও বিরোধিতা করছে, এবং এমনকি যুদ্ধবাদী যে বিচার সেটাও তারা বিরোধিতা করতেছে, এবং দে আর গোয়িং এগেইনস্ট দ্য টাইড অফ দ্য রিভার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বিভ্রান্ত করার জন্যই ক্ষমতাসীনরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ চলছে বলে অপপ্রচার চালাচ্ছে। বুধবার বিকেলে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। বিবৃতিতে তিনি আরো বলেন, এ পর্যন্ত সব আলোচনাই হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তিনি অভিযোগ করেন, গ্রহণযোগ্য সমাধানের পথে না এগিয়ে একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। প্রার্থীবিহীন নির্বাচন জনগণ মেনে নেবে না, এভাবে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল। সারা দেশে 18 দলীয় জোটের চতুর্থ দফায় টানা 72 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গ্রিন রোড এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণে এক ব্যক্তির হাত উড়ে গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 3 জন। বুধবার সন্ধ্যায় গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালের সামনে পরপর 5টি বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। রবিউল ভাই বই বেড়ে গেল ভাই, আমি লোক মারে দিয়ে এখানে খবর দিবে। ঢাকা শহরে রিকশা চালান রবিউল। এ শহরে নেই তার কোনো আপনজন। বোমার আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কান, শুনতে পাচ্ছেন না কিছুই। এদিকে রংপুরে থাকা তার স্বজনেরা অবরোধের মধ্যে ঢাকায় আসা নিয়ে পড়েছেন বিপাকে। সন্ধ্যায় 2 জন যাত্রীকে নিয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন রবিউল। গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালের সামনে হঠাৎ পরপর 5টি বোমা বিস্ফোরণ। রিকশা চালক সমরিতা হাসপাতাল থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছে, এর মধ্যে আপনার কমফোর্ট হাসপাতাল কাছাকাছি ওই জায়গায় আপনার 5টা ককটেল বিস্ফোরণ হয়। একজন যাত্রী মুহূর্ত তার হাত উড়ে গেছে। অন্য রিকশা চালক দাউদ খানের হাত উড়ে গেছে বোমার আঘাতে। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। গুরুতরভাবে আহত যাত্রী 2 জন। কোনো মিছিল না, কোনো কিছুই না, অন্ধকারে কোত্থেকে মারছে এটা আমরাও কেউই বুঝতে পারিনি। এখনো পর্যন্ত বোমা হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় অভিযুক্ত 8 জনকে ফাঁসি আর 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। দণ্ডপ্রাপ্ত সবাই ছাত্রলীগ কর্মী। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি সহ 13 জন পলাতক। এই রায়ে বিশ্বজিতের পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামি পক্ষ থেকে বলা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। এই মামলায় 13 আসামি পলাতক থাকায় সকালে পুলিশ প্রহরায় 8 আসামিকে আদালতে হাজির করা হয়। 4 ডিসেম্বর এই মামলায় সকল বিচারিক কার্যক্রম শেষ হওয়ার 10 দিন পর বুধবার বিচারক ABM নিজামুল হক দুপুর 12:30টার পর মামলার রায় ঘোষণা করেন। গত বছরের 9 ডিসেম্বর বিরোধী দলের হরতাল কর্মসূচির সময় রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে কয়েকজন রাজনৈতিক কর্মীর হাতে নির্মমভাবে নিহত হন দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। ওই দিনেই সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। এর প্রায় 2 মাস পর ছাত্রলীগের 21 নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। 26 মে বিচারক মোহাম্মদ জহুরুল হক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে 2রা জুন অভিযোগ গঠন করেন দণ্ডবিধির 302 এর 34 ধারায়। রায়ে বিশ্বজিৎ হত্যার দায়ে 8 জনকে ফাঁসি এবং 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে। এই রায়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। আর আমাদের একটা দাবি, যাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আসামি পক্ষ থেকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলা হয়, তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এই ঘটনার সময় তাদের কোনো ভূমিকা ছিল, কমিশন অফ অফিসের সময় তারা কোনো অ্যাকশনে ছিল বা মারপিট করছে, এই বক্তব্য কোনো আসে নাই। তো এইটার জন্য আমি হাইকোর্টে যেতে চাই, কারণ হাইকোর্টে গেলে প্রায় মামলাটা রাইটলি হবে, সে বিবেচনা হবে, সে বিবেচনা হলে পরে তারা খালাস পাবে বলে আমি মনে করি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে এই রায় দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষতে মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা রায়ে সন্তুষ্ট। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন ছাত্রলীগ নেতা শাকিল, নাহিদ, এমদাদ, কাইয়ুম, শাওন, সাইফুল, রাজন ও লিমন। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কিবরিয়া, মোস্তফা, ইউনুস, তমাল, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান, আজিজ, আলামিন, রফিক, পাভেল, কামরুল, মোশাররফ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরো থাকছে।
খাগড়াছড়ির মানিকছড়িতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন, পুড়ে গেছে পুলিশের অস্ত্রাগার, গুদাম ও ব্যারাক। চট্টগ্রামে এবার মোবাইল ফোন এবং SMS এর মাধ্যমে পুলিশ কর্মকর্তাদেরই প্রাণনাশের হুমকি দিচ্ছে জামাত শিবির। বিশেষ করে নাশকতা প্রতিরোধে তৎপর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে বেশি। মনোবল নষ্ট করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করেন পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করার জোর প্রয়াস চলছে বলে জানিয়েছে পুলিশ। কমলদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে পুলিশ সদস্যদের উপর লাগাতার হামলা চালাচ্ছে জামায়াত শিবিরের কর্মীরা। এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম চট্টগ্রামের পরিস্থিতি। এখানে পুলিশ সদস্যদের শারীরিকভাবে আক্রান্ত করতে না পেরে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে তারা। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ফোনে এবং SMS এর মাধ্যমে নানাভাবে হুমকি দিচ্ছে শিবির কর্মীরা। এমনকি পুলিশের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন অফিসারদের বিভিন্ন সময় টেলিফোন করে গালাগালি করে হুমকি ধামকি দেয় বা SMS দিয়ে বলে যে এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না, করলেই হবে, এই হবে। পুলিশকে তাদের মনোবলের উপর আঘাত করার জন্য হয়তো একটা অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা এগুলোর দিকে আদৌ গুরুত্ব দিচ্ছি না। আমরা আমাদের আইনের প্রতি কমিটেড থেকে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। এই অবস্থায় হুমকিদাতাদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ, কিন্তু সেখানেও রয়েছে বিপত্তি। কোথা থেকে এই নাম্বারটা আসছে, দেখা যায় যে এর সকল নাম্বারগুলোই ফলস আইডি। তো আমাদের প্রচুর সময় লাগতে হয় এবং সবাইকে তো পাওয়া যায় না, এরা অনেক চালাক। নাম্বার আসে না, একটা নামের মতো আসে। তো এটা আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটা বের করার চেষ্টা করতেছি। অবৈধ ভিওআইপির মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। এই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভিওআইপি নাম্বার। তো এই নাম্বারগুলোকে কিভাবে আমরা ট্রেস করতে পারি এবং এছাড়াও অন্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান এখানকার 16টি থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনারদের কাছে প্রতিদিনই এই ধরনের 3 থেকে 5টি SMS আসছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের হাত পায়ের রক কেটে মারাত্মক জখম করা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 12:30টার দিকে বাসা থেকে বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় গেলে শিমুলের উপর অতর্কিতে এ হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার 2 পা ও বাম হাতের রক কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পথচারীরা। আহত শিমুল নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর 2য় বর্ষের ছাত্র। ছাত্রলীগ এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন শিবির নেতারা। আবারও অবরোধের খবর। সারা দেশে 18 দলীয় জোটের 4র্থ দফায় টানা 72 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। নির্বাচনী তফসিল বাতিল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ অবরোধের ডাক দেওয়া হয়। এই কর্মসূচি চলবে আগামী শুক্রবার ভোর 6টা পর্যন্ত। যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাবের অতিরিক্ত সদস্য। রিকশা ও সিএনজি অটোরিকশা ছাড়াও বিভিন্ন যানবাহনের পাশাপাশি কিছু গণপরিবহনও চলাচল করে। এদিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে প্রায় নেতাকর্মী শূন্য। এছাড়া কার্যালয়ের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারের আচরণের কারণেই ইউরোপীয় ইউনিয়ন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যায়নি বলে মনে করে বিএনপি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিমত ব্যক্ত করে বলেন, নির্যাতন বাড়লে আন্দোলনের মাত্রা আরো বাড়বে। নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মাত্রাও তত বাড়বে। ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক দেশগুলির একটি সমন্বিত প্রতিষ্ঠান। আমরা মনে করি এই সরকারের যে অগণতান্ত্রিক আচরণ এবং নির্বাচনের নামে যে প্রহসন, তার প্রতি এক ধরনের প্রতিবাদ জানানোর জন্যই তারা এটা করেছে। সরকারের প্রতি দায়ী কারণে দিচ্ছি যে সরকার এমন আচরণ করছে যে আচরণের কারণে এইসব ঘটনা ঘটছে, এবং সেই দলের সাথে কাজ করতে যে এই সরকার বিরোধী দলকে শুধু দমন করে নাই, এই সরকার জনগণকে অশ্রদ্ধা এবং অসম্মানের পাত্রে পরিণত করেছে। হরতাল অবরোধ থাকলে শুক্রবার থেকে দূরপাল্লার বাস চলবে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এ ঘোষণা দিয়েছেন। সচিবালয়ে বাস মালিক শ্রমিকদের সঙ্গে এক বৈঠক শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
এ সময় বাস চলাচলের সময় নাশকতা এড়াতে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজনে বিশেষ বাহিনী কাজ করবে বলে জানান মন্ত্রী। দূরপাল্লার বাসগুলো আমরা পরিচালনা করব এবং তার জন্য স্থানীয়ভাবে মালিক, শ্রমিক এবং আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, জনগণের প্রতিনিধি যারা আছে তাদের সমন্বয়ে আগামীকালকে একটা সভা করার আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এবং আগামীকাল সভা করে পরবর্তী দিন থেকেই আমরা বাস এখন থেকে নিয়মিত দূরপাল্লায় চলাচল করবে। আমি যাত্রী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই তারা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেটার ব্যবস্থাও ইনশাআল্লাহ আমরা হাতে নিয়েছি, সেই কার্যক্রম আমরা শুরু করব। ক্ষতিগ্রস্ত যদি কোনো গাড়ি হয় তাহলে অবশ্যই সরকার এই ব্যাপারে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানের পরও স্বস্তি ফেরেনি জনমনে। অভিযানের একদিন পর গত মঙ্গলবার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুসলিম উদ্দিনকে প্রকাশ্যে হত্যার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। জামাত শিবিরের আক্রোশের মুখে শঙ্কিত এখন সাংবাদিকরাও। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যৌথ বাহিনীর অভিযানের পর সাতক্ষীরা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। কিন্তু গত রোববার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দফায় দফায় জামাত শিবিরের হামলার ঘটনা আবারও শঙ্কিত করে তোলে তাদের। এই শঙ্কায় নতুন মাত্রা যোগ হয় গত মঙ্গলবার। এদিন কালীগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে জামাত শিবির কর্মীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিনকে। এছাড়া র্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন সত্ত্বেও ঘটে জামাত শিবিরের সড়ক অবরোধ, জ্বালাও পোড়াও সহ নানা সহিংসতার ঘটনা। যৌথ বাহিনীর অভিযান থাকা সত্ত্বেও আমরা কেউ নিজেদেরকে নিরাপদ মনে করছি না। আমরা সাধারণ মানুষ চাই সুষ্ঠু সমাধান হোক এবং যত দ্রুত সম্ভব। আমরা ব্যবসা করি, সাইড থেকে আমাদের কোনো কাস্টমারও আসতেছে না, বা রাস্তা ব্যারিকেড দেয়া, রাস্তা কাটা, বিভিন্ন সমস্যা। আমরা এর থেকে পরিত্রাণ চাই, আমরা দেশের সাধারণ শান্তি বিরাজ করুন, এটাই আমরা চাচ্ছি। সংকটময় এই অবস্থায় স্থানীয় সাংবাদিকরাও রয়েছেন বিপাকে। সাতক্ষীরার সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। অবরোধের কারণে যেমন নিউজ সংগ্রহ করতে বাইরে যেতে পারছে না, ঠিক তেমনি আবার এখন যেমন যৌথ বাহিনীর অভিযান চলছে সেখানেও কিন্তু তাদেরকে সাথে নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি, যৌথ অভিযানের পর জনমনের স্বস্তি ফিরে এসেছে। গত দুদিনে র্যাব, বিজিবি, পুলিশ যৌথ বাহিনী অভিযান চালিয়ে এবং টোটাল সাতক্ষীরা জেলায় শান্তি শৃঙ্খলা প্রভূত উন্নতি করেছে। সাধারণ জনতা জামাত শিবিরকে এখন প্রতিহত করা শুরু করেছে। পুলিশের দেয়া তথ্যানুসারে গত 2 সপ্তাহে আওয়ামী লীগের স্থানীয় 8 নেতাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবির। একই সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে জামাত শিবিরের 7 নেতাকর্মী। সময় সংবাদ, সাতক্ষীরা। হরতাল অবরোধে ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের ক্ষতি 70 কোটি টাকা। এই পর্যন্ত এই খাতের ব্যবসায়ীরা অন্তত 2000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এই তথ্য তুলে ধরেন। এ সময় যত দ্রুত সম্ভব দেশের চলমান সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে গ্যাস বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন না করে সারচার্জ না রেখে 1 বছর কিস্তি সুবিধা, ডাউন পেমেন্ট ছাড়া কমপক্ষে 1 বছর পুনঃতফসিল করা সহ 3টি দাবি তুলে ধরা হয়। অর্থনীতির কথা বলে বিবেচনায় নিয়ে রাজনৈতিক অস্থিরতার আশু সমাধানের জন্য সরকার ও বিরোধী দলের নিকট আকুল আবেদন জানাচ্ছি। সিএনজি খাতকে বাঁচানোর লক্ষ্যে সুপারিশ সমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে আগামী সপ্তাহে আবারও কর্মসূচি দেবেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই এর সহসভাপতি হেলাল উদ্দিন সময় সংবাদকে কথা জানিয়েছেন। অন্যদিকে দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে সমর্থন দেবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। সানবির উপলের রিপোর্ট। রাজনৈতিক সংকট সমাধান ও সহিংসতা বন্ধে শান্তির প্রতীক সাদা পতাকা হাতে সারা দেশের ব্যবসায়ীদের কর্মসূচির একদিন পর আবারও টানা 72 ঘন্টার অবরোধ কর্মসূচি। আবারও সারা দেশে সহিংসতা, ভাঙচুর, ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা, স্থবির অর্থনীতির চাকা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই। অবশ্যই স্থায়ী সমাধান চাই এবং এবার এটাই আমরা চাই, এই আন্দোলনের শেষ আন্দোলন হোক। কোনো আলটিমেটাম ওনাদের দেওয়ার মতো কোনো মানসিকতা অথবা কোনো ইচ্ছে নিশ্চয়ই আপনি ধরে নেবেন যে আমাদের নাই। আমরা বিশ্বাস করতে চাই ওনারা আমাদের সমস্যাটা খুব ত্বরিত
সমাধান করবেন। এই সপ্তাহে আমরা একটা ইমার্জেন্সি বোর্ড মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। হ্যাঁ, আমরা আসলে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কিছু না, আমার এককভাবে বলারও কিছু নাই। বোর্ড যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই কার্যকর করব। এদিকে ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন প্রতিবাদ ছাড়া প্রতিকারের কোনো উপায় দেখছেন না তারা। বাধ্য হয়ে রাজনীতির মাঠে আমাদের অবস্থানটা আমরা প্রকাশ করছি এবং আমি আগামী দিন যে কোনো কর্মসূচি যদি যা কিছু আসবে তার সাথে আমি স্বাভাবিক কারণেই থাকবো, কারণ আমার আজকে বাঁচা মরার লড়াই নাই, আমি মিনিমাম বাঁচতে চাই। এই শান্তিপূর্ণ অবস্থানকে কতটুকু বিরোধী দল বা প্রধানমন্ত্রী বা সরকারি দল তারা সেটাকে তাদের বিবেচনায় নেবে। অন্যদিকে নাজুক পরিস্থিতি কাটাতে অর্থনীতিকে রাজনৈতিক প্রতিহিংসার বাইরে রাখার পরামর্শ বিশ্লেষকদের। পরিস্থিতি এখন এমন একটা জায়গায় গিয়েছে যে আমি তো বলবো যে অনেকটা বাধ্য হয়ে ওরা এখন এই রাজনীতির এই জায়গাটাতে আসতে বাধ্য হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীর কাছে অনেকটা আকুল আবেদন জানাচ্ছেন যে আপনারা দুজনে মিলে আমাদেরকে রক্ষা করেন। তবে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ কর্মসূচি সমর্থন করলেও দীর্ঘমেয়াদের রাজপথে অবস্থান ঠিক হবে না বলে মত বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে সরকারকে 20 ঘন্টার আলটিমেটাম গণজাগরণ মঞ্চের। হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের দালালদের ঠাঁই নেই, স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচন হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। 18 দলের অবরোধে রাজধানীতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত 4। একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বলে মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা, বিবৃতিতে মির্জা ফখরুল। বিশ্বজিৎ হত্যার দায়ে 8 ছাত্রলীগ কর্মীর ফাঁসির আদেশ, 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড। রায়ে সন্তোষ প্রকাশ স্বজনদের, আপিল করবে আসামি পক্ষ। এবং চট্টগ্রামে মোবাইল ফোনে এবার পুলিশকে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামায়াত শিবির। রাজশাহীতে ছাত্রলীগ নেতার হাত পায়ের রক কেটে গুরুতর জখম। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানকে 10টি ককটেল সহ গ্রেপ্তার করেছে র্যাব 2। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। অবরোধে পেট্রোল বোমায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাস চালক আলামিন। গত 3 ডিসেম্বর অবরোধ চলাকালে গাজীপুরে দুর্বৃত্তরা আলামিনের বাসে পেট্রোল বোমা ছোড়ে। এতে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে এবং তার সহকারী সুলাইমানকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 15 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে আলামিন মারা যায়। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের 25% পুড়ে গিয়েছিল। এ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন বিরোধী দলের ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে আগুনে পুড়ে 15 জনের মৃত্যু হলো। খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পুলিশের একটি অস্ত্রাগার, গুদাম ও ব্যারাকের গুরুত্বপূর্ণ সবকিছু। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী। পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার সকাল 6:45টার দিকে পুলিশ ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় একটি অস্ত্রাগার, গুদাম ও ব্যারাকের গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। আগুনে অস্ত্রাগারের 5,500 দেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুদ পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবরোধ থাকার কারণে অধিকাংশ ফোর্সে ডিউটিতে বাইরে ছিল, তো আমরা সংবাদ পেয়ে এসে দ্রুত আগুন নিবানোর চেষ্টা করেছি, কিন্তু যেহেতু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, পানি পাহাড়ের উপরে থানা পর্যাপ্ত পানিও পাওয়া যায়নি, নিবানোর চেষ্টা করা সত্ত্বেও নিবানো সম্ভব হয়নি। দেশের প্রবাসী সন্তানদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নানা আয়োজনে বুধবার পালিত হলো বিশ্ব অভিবাসী দিবস। গত 5 বছরে বিশ্বে নতুন করে 60টি দেশে কর্মী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে অভিবাসনকে অন্তর্ভুক্ত করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। অভিবাসী শ্রমের টাকা
অভিবাসী দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বিশ্বের নানা প্রান্তে কর্মরত প্রবাসী সন্তানদের অবদানকে। সকালে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে প্রবাসী শ্রমিকদের একটি র্যালি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। এখানেই সরকারি বেসরকারি কূটনীতিক দাতা সংস্থা সহ প্রবাসী শ্রমিকেরা অংশ নেন দিনব্যাপী অনুষ্ঠানে। এদিকে আন্তর্জাতিক ফোরামে অভিবাসনকে অন্তর্ভুক্ত করার জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক ফোরামে চলমান আলোচনায় অভিবাসনকে বৈশ্বিক উন্নয়ন কাঠামোতে অন্তর্ভুক্তিকরণের জন্য নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রবাসে অবস্থানরত শ্রমিকদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বলেন। তিনি তাদের বর্তমান অবস্থা ও চাকরির খোঁজ খবর নেন। 5.5 বছর সময় রেমিটেন্স এসেছে 58.39 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান প্রায় 12%। সভা শেষে এখানেই একটি অভিবাসী মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করে মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং গণমাধ্যমের উপর সরকার কোনো চাপ সৃষ্টি করছে না। বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সৈনিকদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। বাংলাদেশ একটি উন্মুক্ত সমাজ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং এখানে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমও উন্মুক্ত, স্বাধীন এবং তারা গণতন্ত্রের একজন ঘনিষ্ঠ ও সহযোগী এবং মিত্র আমাদের। তেমনি আমরা ভারতবর্ষ সহ দক্ষিণ অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার সারা দেশে সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বিকেলে এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। সার্কুলারে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী 20 ডিসেম্বর শুক্রবার ব্যাংকের সব শাখায় স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে। শুধুমাত্র নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য মাঝে একবার বিরতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আরেক সার্কুলারে জানানো হয়, পোশাক শিল্প সংশ্লিষ্ট প্লাস্টিক পণ্য এবং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারীরাও বিটিএমই এর সদস্যদের মতো রপ্তানি উন্নয়ন তহবিল থেকে কম সুদে ঋণ নিতে পারবে। এছাড়া চামড়া শিল্পের উদ্যোক্তাদেরও একই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে সার্কুলারে। সিরিয়ায় সাজাপ্রাপ্ত এক ব্রিটিশ চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক এক কর্মকর্তা। বুধবার মুক্তি পাওয়ার একদিন আগে তাকে হত্যা করা হয় বলে জানান তিনি। তবে সিরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ জানান, ওই চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্রিটিশ সরকার সিরীয় কর্তৃপক্ষের কাছে থেকে দ্রুত জবাব চেয়েছে। গত বছর আলেপ্পোতে সাধারণ মানুষকে সাহায্য করার দায়ে 32 বছর বয়সী এই অর্থোপেডিক সার্জনকে কারাদণ্ড দেয় সিরীয় সরকার। আগামী শুক্রবার তার মুক্তি পাওয়ার কথা ছিল। বিশ্বকাপের ট্রফি উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। বহুল আকাঙ্ক্ষিত এই ট্রফি নিয়ে আনন্দের জোয়ারে ভাসছে দেশের ফুটবল প্রেমীরা। অবরোধ উপেক্ষা করে বুধবার সকাল থেকে হোটেল র্যাডিসনে ভিড় করেন দর্শকরা। আসেন ফুটবলাররাও। ট্রফি দেখার পাশাপাশি দর্শকরা জানিয়েছেন স্বপ্নের কথা। শুধু প্রদর্শন নয়, একদিন এদেশের ফুটবলাররা এই স্বপ্নের ট্রফি জয় করে আনবে। স্বপ্নের বিশ্বকাপ বাংলার মাটিতে, তাও একেবারে ছোঁয়ার দূরত্বে, সে সাথে ছবি তোলা, এক নজর দেখা, এ যেন স্বপ্নকেও হার মানায়। টিভি পর্দায় যে বিশ্বকাপ দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা অভ্যস্ত, তাদের অনেকেই এখন সাক্ষী সে বিশ্বকাপের পাশে দাঁড়ানোর। বিশ্বকাপের পাশে দাঁড়িয়ে ছবি তুললেও মনের গহীনে ঠিকই উকি দিচ্ছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত একটি চাওয়া। এই ট্রফিটা অর্জনের
চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে থাকবে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু এটি অমাবস্যার চাঁদের মতো হলেও স্বপ্ন দেখতে দোষ কোথায়? শুধুমাত্র কাপটা দেখাতে আনছে, একসময় অবশ্যই আমরা এই কাপটা আমাদের দেশের নাম করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ট্রফি জিতুক এটা অবশ্যই চাই বাংলাদেশি হিসেবে। মোর ইন্সপায়ার যে এসে বা দেখে বা একটু আরো জেনে যে they do have a chance। ভক্তদের অনুরোধ, ট্রফি থেকে অনুপ্রেরণা নিতে হবে বাংলার ফুটবলারদের। বাংলাদেশের ফুটবলাররা এত সুন্দর একটা জিনিস দেখার পরে তারা নিশ্চয়ই ফুটবল খেলার প্রতি অনুপ্রাণিত হবে। মানুষের মধ্যে একটা ইন্সপিরেশন অবশ্যই জাগবে, ফুটবল একটা গণজাগরণ সৃষ্টি হবে। আরো ভালোভাবে কিভাবে অনুশীলন করা যায়, কিভাবে করা যায় সেই জিনিসটা প্র্যাকটিস করতে পারে। আর বাংলাদেশের ফুটবলাররা জানিয়েছেন এই ট্রফিটায় বিশ্বকাপের খেলার ইচ্ছাটা এখন বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। অসম্ভব বলতে কিছুই না, তার জন্য অনেক বড় টার্গেটে যেতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। ট্রফি দেখার পর স্বপ্ন হলো কখন ওয়ার্ল্ড কাপ খেলবো, এই ইচ্ছাটা কিন্তু এখন মনে জাগে। আর এজন্যই বলা হচ্ছে এ শুধু ট্রফি নয়, জড় পদার্থের মাঝে প্রাণের স্পন্দন। স্বপ্নের বিশ্বকাপ ট্রফিকে এক নজর দেখার জন্য বাঙালির উন্মাদনায় প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে। হয়তো বিশ্বকাপ ট্রফি অর্জন করা সম্ভব নাও হতে পারে, কিন্তু কাছ থেকে বিশ্বকাপ ট্রফিকে দেখা বাঙালি কখনোই ভুলতে পারবে না। আর সেই সাথে হয়তো এই ট্রফি বাঁধিয়ে তুলবে বাংলাদেশের ফুটবলকে। হোটেল র্যাডিসন থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবস হকির খবর। বুধবার আজাদ স্পোর্টিং ক্লাব 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। এই জয়ে খ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে ফেভারিট উষা ক্রীড়া চক্রকে 1-1 গোলে রুখে দিয়েছে বিমান বাহিনী। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে খেলার প্রথমার্ধের 25 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে মাহবুব এগিয়ে নেন আজাদ এসসিকে। এরপর খেলায় কোনো পক্ষই গোল করতে না পারায় 1 গোলেই নিশ্চিত হয় আজাদের জয়। দিনের দ্বিতীয় ম্যাচে 19 মিনিটে হাবুলের গোলে এগিয়ে যায় উষা। এরপর খেলার দ্বিতীয়ার্ধের 65 মিনিটে শামীম পেনাল্টি কর্নার থেকে গোল করলে সমতায় ফেরে বিমান। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় অমীমাংসিতভাবেই শেষ হয় খেলাটি। রাতের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে সরকারকে 20 ঘন্টার আলটিমেটাম গণজাগরণ মঞ্চের। হাই কমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের দালালদের ঠাঁই নেই, স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচন হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। 18 দলের অবরোধে রাজধানীতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত 4। একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বলে মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা, বিবৃতিতে মির্জা ফখরুল। বিশ্বজিৎ হত্যার দায়ে 8 ছাত্রলীগ কর্মীর ফাঁসির আদেশ, 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড। রায়ে সন্তোষ প্রকাশ স্বজনদের, আপিল করবে আসামিপক্ষ। চট্টগ্রামে মোবাইল ফোনে এবার পুলিশকেই প্রাণনাশের হুমকি দিচ্ছে জামাত শিবির। রাজশাহীতে ছাত্রলীগ নেতার হাত পায়ের রক কেটে গুরুতর জখম। এবং ক্রীড়া প্রেমীদের জন্য উন্মুক্ত করা হলো ফিফা বিশ্বকাপ ট্রফি। হোটেল র্যাডিসনে উৎসুক জনতার ভিড়। এই ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।